সবাইকে আমন্ত্রণ। রাতের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ঐক্যবদ্ধভাবে ঘোষণাপত্র তৈরি করতে না পারলে ব্যাহত হবে উদ্দেশ্য, বললেন প্রধান উপদেষ্টা। একতা থাকলে মঙ্গল হবে দেশের। সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠুকরি হয়েছে, তো নড়ে না। জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নানান পরামর্শ। ঘোষণাপত্র তৈরিতে আরও আলোচনা প্রয়োজন, জানালেন উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা। আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার। তাড়াহুড়া যেন না করা হয়, আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয়। বিক্ষুব্ধ পাহাড়ি ছাত্র জনতার উপর পুলিশের জল কামান, সাউন্ড গ্রেনেড। বুধবারের হামলার প্রতিবাদে 3 পার্বত্য জেলায় বিক্ষোভ। তারা লাঠিচার্জ করে মিছিলটাকে এখানে ফেরত দিয়েছে এবং পরবর্তীতে আবার যখন আমরা মিছিল নিয়ে সামনে যাচ্ছি তখন আবার তারা পুনরায় লাঠিচার্জ করেছে। 17 বছর পর মুক্তি পেলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। বিপুল সংখ্যক নেতাকর্মী সহ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা। পুলিশের গুলিতেই নিহত হন মুগ্ধ, ট্রাইব্যুনালে ভাইয়ের অভিযোগ। জামায়াত নেতা ডক্টর ফায়েজ খুনে শেখ হাসিনা সহ 42 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। কুড়িগ্রামে মার্চ ফর ফেলানিতে সীমান্ত হত্যা বন্ধ সহ 5 দফা দাবি। নতুন বাংলাদেশে মানা হবে না নতজানু পররাষ্ট্রনীতি, হুঁশিয়ারি সার্জিসের। বাংলাদেশের সীমান্তের কোন একটি জায়গায় 1 ফোঁটা রক্ত ঝরে, তাহলে 100 ফোঁটা রক্ত দিয়ে তার মূল্য আমরা নিব। আব্বা, আচ্ছা তাড়াতাড়ি হচ্ছে গা, মারা গা তো মারে তো না পিনে। কক্সবাজারে মুক্তিপণ দিয়ে মায়ের কোলে ফিরল গলা পর্যন্ত পুঁতে রাখা সেই শিশুটি। অপহরণকারীদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। ওনারাই আরো যতক্ষণ মতো বেরিয়ে আনালাইও শুক্রিয়া জানাই ওনারা আছে ওই অল দুনিয়ার মাঝে আর বাসাল্লাহ দূরা শুক্রিয়া করে দিয়ে আনালাইও ওনারা আছে শুক্রিয়া জানাই। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। রোববার থেকে হামাস ইসরায়েল 2 ধাপে যুদ্ধবিরতির ঘোষণা। 1 জিম্মির বিনিময়ে 30 থেকে 50 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে তেল আবিব। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। আবারও ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র তৈরির তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যথায় ব্যাহত হবে এর উদ্দেশ্য। আজ ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তুলে ধরেন জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু, জানান কিভাবে একতাকে মানুষের সামনে প্রকাশ করা হবে, 5ই আগস্টকে পুনরুজ্জীবিত করা হবে, সেটিই আছে ঘোষণাপত্রে। জুলাই ঘোষণাপত্রের খসড়া নিয়ে আলোচনায় রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে বিকেলে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির ওই বৈঠকে উঠে আসে নানা পরামর্শ। সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু তুলে ধরেন আর তা প্রকাশে ঐক্যের তাগিদ দেন। অন্যথায় এর উদ্দেশ্য ব্যাহত হবে বলেও মনে করেন তিনি। তাহলে এইভাবেই করতে হবে, একত্রিত করতে হবে। সেই কথা থেকেই এই আলাপ শুরু, যেভাবে একত্রিত করা যাবে। আজকে এই আলোচনাটা একে কেন্দ্র করেই হবে। যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই আসলে। একতাই অন্তর্বর্তী সরকারের শক্তি বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা, আর তা ধরে রেখেই কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার
রিজুবিনেটেড হয়, সবার সঙ্গে দেখলে প্রাণ সঞ্চার হয়। বক্তব্যে আবারও ঐকমত্যের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। দেশের স্বার্থেই সর্বসম্মতিক্রমে ঐক্য প্রতিষ্ঠার কথা বলেন তিনি। যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠোকরা ঠুকরি হয়েছে, তো নড়ে না, স্থির হয়ে আছে, শক্ত হয়ে আছে। এটি হলো আসলে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে 5.5 মাস পর জুলাই ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। সংলাপে যোগ দিয়ে দলের একমাত্র প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ বলেন, কোনোভাবেই যেন ঐক্যে ফাটল না ধরে। জামায়াতের সেক্রেটারি জেনারেল সব পক্ষের মতামতের উপর জোর দেন। কেউ কেউ যেন তেনভাবে জুলাই প্রোক্লামেশন তৈরি না করে সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন। আবার এই সংলাপের আমন্ত্রণের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো। আর সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আরও আলাপ আলোচনা করেই চূড়ান্ত হবে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র নিয়ে সব পক্ষের মতামত জানতে অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে এই সংলাপে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ। প্রায় 2 ঘন্টার এই সংলাপে নিজেদের বিভিন্ন অবস্থান তুলে ধরেন তারা। ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ শেষে একে একে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দিনভর নানা অনিশ্চয়তার মধ্যে সংলাপে যোগ দেয়া বিএনপির একমাত্র প্রতিনিধি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্র ঘিরে তৈরি হওয়া ঐক্যকে গণ ঐক্যে রূপ দিতে হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতে দলিল তৈরিতে অস্থিরতা, সমন্বয়হীনতা এড়াতে হবে। আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার। আইনি ও রাজনৈতিক দিক ঐক্যমতের জায়গা থেকে ঠিক করার পরামর্শ দিয়েছে গণতন্ত্র মঞ্চ। সরকারকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে ইসলামী দলগুলো নিজেদের সুপারিশ তুলে ধরে। সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি করা দরকার, সেই ড্রাফট কমিটি এই ড্রাফটিং এর দায়িত্বের জায়গায় থাকবেন। 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে। 16 বছরের আন্দোলন আর 3 মাসের আন্দোলন অথবা 3 সপ্তাহের আন্দোলন প্রত্যেকটা এই গণ অভ্যুত্থানের ফুয়েল আকারে কাজ করেছে। আমরা প্রস্তাব করেছি এই ঘোষণাপত্রে তার প্রত্যেকটা উপাদান যেন জড়িত থাকে। তবে এই আয়োজনের আমন্ত্রণ নিয়ে নিজেদের অসন্তোষের কথাও তুলে ধরেন কেউ কেউ। কেউ পেয়েছে খুদে বার্তা, এটা মোবাইল কোম্পানি কিংবা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের মতো একটা SMS থ্রু করে দেওয়া। অনেক মানুষ তো SMS দেখেও না। সো এই মিটিংয়ের ইনভাইটেশনটা নিয়ে অনেকে ক্ষুব্ধ হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সংশ্লিষ্ট সকলের সঙ্গে আরও আলোচনা করেই চূড়ান্ত হবে জুলাই ঘোষণাপত্র। যত সময়ই লাগুক সেই সময় যেন নেওয়া হয়, তাড়াহুড়া যেন না করা হয়, আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয়। কয়েকজন প্রস্তাব করেছেন যে এই লক্ষ্যে সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয়। এই ধরনের প্রস্তাব আসছে। আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। তবে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা ছিল সবার কণ্ঠে। গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে, ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র জারি করবেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই ঘোষণাপত্রের এই বৈঠকে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা। তারা জানান, সব দলের পক্ষ থেকেই কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। বর্তমান সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা। কথা ছিল 15 জানুয়ারি ঘোষণা হবে জুলাই ঘোষণাপত্র, কিন্তু নানা কারণে সম্ভব হয়নি তা। ছাত্রদের পক্ষ থেকে দাবি ওঠে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার। গতরাতেও জাতীয় নাগরিক কমিটির নেতারা দাবি জানান, রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে দ্রুত তারিখ জানানো। যত দ্রুত সম্ভব, এটা যদি কালকে সম্ভব অথবা এর পরের দিন, যত দ্রুত সম্ভব এটা করা উচিত।
বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে নেতারা কথা বলেন সাংবাদিকদের সাথে। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জানান, ঘোষণাপত্রের শব্দচয়ন নির্ধারণে সবার আলোচনা প্রয়োজন। এছাড়া সকল দলই কিছু পর্যবেক্ষণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। সকলের মধ্যে কিছু আলোচনার আরও প্রয়োজন এবং সেটার জন্য সবাই একটু সময় চেয়েছেন রাজনৈতিক দলগুলো মাননীয় উপদেষ্টার কাছে। সময় ক্ষেপণের যে বিষয়টা সেটা তো লক্ষ্য রাখতে বলেছেন, যাতে এটাতে কাল বিলম্ব না হয়, আবারই খুব দ্রুত গতিত না হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা সেই 31 তারিখের আগ থেকে ধৈর্য ধারণ করে যাচ্ছি এবং এখনও ধৈর্য ধারণ করছি। বাংলাদেশের সকল জনগণকে বলবো, আপনারা আরও কিছু সময় ধৈর্য ধারণ করুন। বাংলাদেশ যদি গণতান্ত্রিক কোনো উপায়ে উত্তরণের পথে যেতে হয়, এই ঐতিহাসিক দলিল ছাড়া এটা সম্ভব নয়। এ সময় 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র চূড়ান্ত না হয় হতাশ জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব। বলেন, সরকারের পক্ষে এ ব্যাপারে তড়িৎ পদক্ষেপ দেখা যায়নি। প্রাণবন্ত আলোচনা হয়েছে, আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। গণঅভ্যুত্থানের সকল অংশীজন এবং রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে 1 জুলাই ঘোষণাপত্র জারি করা হবে, এটি এখন নিশ্চিত। পরবর্তী ধাপে আমরা আলোচনা করব এই জুলাই ঘোষণাপত্রে কি থাকতে পারে এবং কি ধরনের বক্তব্য থাকলে সেটি জুলাইয়ে রাজপথে নেমে আসা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে যথাযথভাবে প্রতিফলিত করবে। দেরিতে হলেও ঐক্যমতের ভিত্তিতেই এবার ঘোষণাপত্র জারি করা হবে বলেও আশা করেন নেতারা। রাষ্ট্র হিসেবে লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জুলাই বিপ্লবের পরপরই ঘোষণাপত্র না দেয়ায় এর গুরুত্ব কিছুটা কমেছে বলে মনে করেন বিশিষ্টজনরা। তারা বলছেন, বিপ্লবের স্পিরিট ধরতে ঐক্য প্রয়োজন। ঘোষণাপত্র যেন কারো উদ্দেশ্য চরিতার্থ করতে না হয়, এই বিষয়েও সতর্ক করছেন তারা। যে ঘোষণাপত্রটা তখন আন্দোলন যখন হচ্ছিল, শুরু হয়েছিল, তখন আসলে ভালো হতো বা কিছু হতো, বা তারপর হলে ভালো হতো, অর্থাৎ শেখ হাসিনা যখন বিদায় নিলেন, আজকে এত মাস পরে কেন, এই প্রশ্নগুলো আসছে। তো এই প্রশ্নগুলো খুব যে অসঙ্গত প্রশ্ন তা না। ঘোষণাপত্র একটা স্টেটমেন্ট অফ ইন্টেন্ট, এটার সাংবিধানিক ভিত্তি কতটুকু, এটার সাংবিধানিক ভিত্তি অনেক কিছু তৈরি হয় সময়ের আবহে। যদি ওটাকে সবাই এগ্রি করে যেটা একটা ফাউন্ডেশনাল ডকুমেন্ট, তখন কিন্তু ওটা ফাউন্ডেশনাল হয়ে যায়। সেপ্টেম্বর ওই সময়কালে এটা করাটা খুবই একটা প্রাসঙ্গিক ছিল, সবার মতামত ওখানে ভালো করে আসতে পারতো। এখন হওয়ার মাধ্যমে এটা ওই রাজনৈতিক দরকষের, রাজনৈতিক ক্ষমতার প্রতিযোগিতার একটা অংশ হিসেবে এটা সামনে চলে আসছে। মনে হচ্ছে যে এটা কারো কোনো পার্টিকুলার গোষ্ঠীর একটা প্রয়োজন এটা করার একটা বিষয়। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে এক দল বিক্ষোভকারী সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে মিছিল ছত্রভঙ্গ করতে জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় পুলিশ, সাংবাদিক সহ কয়েকজন আহত হয়েছেন। দুপুরে শিক্ষা ভবনের সামনে এই ঘটনা ঘটে। মতিঝিলে এনটিসিবির সামনে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভকারীরা বেলা 11:30টার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়। পরে মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করে। এ সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। আগে থেকেই ব্যারিকেড দেয়া ছিল শিক্ষা ভবনের সামনে। এ সময় বিক্ষোভকারীরা কাঁটাতারের ব্যারিকেড ভেঙে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে জলকামান ও পরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে পুলিশ, সাংবাদিক সহ আহত হয় কয়েকজন। তারা লাঠিচার্জ করে মিছিলটাকে এখানে ফেরত দিয়েছে এবং পরবর্তীতে আবার যখন আমরা মিছিল নিয়ে সামনে যাচ্ছি তখন আবার তারা পুনরায় লাঠিচার্জ করেছে। আমরা প্রশ্ন হচ্ছে, আমরা কি এখানে যৌক্তিক আন্দোলন নিয়ে নামিনি? সাউন্ড গ্রেনেড ছুড়ে মেরেছেন এবং পানি ছুড়ে মেরেছেন আমাদের অনেক নেতাকর্মীকে আহত করেছে। দাঁড়ানোর সাথে সাথে তারা আমাদের উপরে সাউন্ড গ্রেনেড এমনকি জল, কোনো উস্কানির কারণ বাদেই আমাদের উপরে, শিক্ষার্থীদের উপরে হামলা শুরু করছে। পুলিশ সদস্যদের দাবি, আন্দোলনরত পাহাড়ি শিক্ষার্থীরা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে জুতা ও ইট পাটকেল নিক্ষেপ করে। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি রাখা না রাখা নিয়ে বুধবার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনটিসিবি ভবনের সামনে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনা ঘটে। এ সময় আহত হয় বেশ কয়েকজন। এই ঘটনায় এখন পর্যন্ত হামলাকারীদের 2 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে বুধবার এনটিসিবির সামনে জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সরকার এই হামলার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে এবং ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দোষীদের শনাক্ত করা হচ্ছে এবং শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে। বলা হয়, যারা শান্তি, সম্প্রীতি এবং আইন শৃঙ্খলার ক্ষতি করে এমন কার্যকলাপে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বুধবার রাজধানীতে পাহাড়ি ছাত্র জনতার এনসিটিভি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে আজ 3 পার্বত্য জেলায়। বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়িতে দিনভর এই কর্মসূচি পালিত হয়। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় পাহাড়ের ছাত্র জনতা সহ বিভিন্ন সংগঠন। দুপুরে বান্দরবানের রাজার মাঠ থেকে বের করা বিক্ষোভ মিছিল আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার ফেস্টুন নিয়ে এতে অংশ নেন পাহাড়ি ছাত্র জনতা। পরে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। রাজধানীতে পাহাড়ি ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জানান সমাবেশে অংশগ্রহণকারীরা। একদম ভিন্নভাবে আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা বাংলাদেশের অধিবাসী নয়। বিশেষ মহল উস্কানিতে আদিবাসী শিক্ষার্থীদের যুক্তির দাবিতে ভিন্ন খাতে প্রভাবিত করার হীন উদ্দেশ্য যারা হামলার সাথে জড়িত আছে তাদেরকে দোষী সাব্যস্ত করে যাতে তাদেরকে আইনের আওতায় আনা হয়। দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে পাহাড়ি শিক্ষার্থীরা। প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে চেঙ্গি স্কোয়ার মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা ঢাকায় পাহাড়ি ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে এখনো পর্যন্ত কাটরাচ্ছে। যারা সবসময় আমাদেরকে হীন চোখে দেখে, আমরা আদিবাসী বললে ওদের রাগ হয়, হিংসা হয়। রাঙামাটিতেও বিক্ষোভ করেছে পাহাড়ের ছাত্র জনতা। সকালে জেলা প্রশাসন চত্বর থেকে মিছিলের পর অনুষ্ঠিত হয় সমাবেশ। ঢাকায় হামলার ঘটনা দেশের নাগরিক গণতান্ত্রিক অধিকারের উপর আঘাত বলে মন্তব্য করেন বক্তারা। 5 দফা দাবি তুলে ধরেন তারা। আদিবাসী জনগোষ্ঠীর সাথে আলোচনা সাপেক্ষে পাঠ্যপুস্তকে আদিবাসী জাতি সময়ের সঠিক ইতিহাসে পরিচিতি তুলে ধরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ। এছাড়া এনসিটিভি ভবনের সামনে বিক্ষোভে হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডাস এলাকা থেকে মিছিল বের করে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের সামনে মিলন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা। এ সময় অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এনসিটিভি ভবনের সামনে হামলায় যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবি জানায় ছাত্রদল নেতারা। তারা অভিযোগ করেন, বর্তমান পুলিশ প্রশাসন ফ্যাসিবাদের দোসর হিসেবে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। দীর্ঘ 17 বছর পর কারাগার থেকে মুক্ত হলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং নেত্রকোনার সাবেক এমপিকে বরণ করে নিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। দুপুর 2টায় জেল থেকে বেরিয়ে যান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে। সেখানে তিনি জীবন থেকে হারিয়ে যাওয়া 17 বছরের জন্য বিচার চান। 17 বছরে পাল্টে যায় অনেক কিছু। আতুর ঘরের শিশুটি হয়ে যায় তরুণ, একজন তরুণ চলে যায় বার্ধক্যের দুয়ারে। ফুলের মালা গলায় জড়ানো মানুষটিরও জেলখানায় কেটে গেছে 17টি বছর। মাথায় চুলের ক্রিম লাগানো, চোখে দামি চশমা আর চাকচিক্যময় শার্ট পাঞ্জাবি পরা সেই লুৎফুজ্জামান বাবরও বোধ হয় অনেক পাল্টেছেন। অন্তত সাদা চুল দাড়ির চেহারাতে সেটাই স্পষ্ট।
মুক্তি পাচ্ছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। এমন খবরে ভোর রাত থেকেই কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক পরিণত হয় বিএনপি নেতাকর্মীদের জনসমাবেশে। শুধু নেত্রকোনা নয়, বাবর সমর্থকরা আসেন রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে। সবার হাতেই ছিল ফুলের মালা বা তোড়া। বেলা 11টার আগেই কারাগারে পৌঁছায় মামলা থেকে খালাসের প্রয়োজনীয় নথি। দুপুর 2টায় কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর। এর পরের দৃশ্যটা নেতাকে কাছে পেয়ে কর্মীদের বরণ করে নেয়ার। মানুষের চাপে কারাগারের প্রধান ফটকের গেট ভেঙে ভেতরে রাস্তায় ঢুকে পড়েন অনেকে। উদ্দেশ্য নেতার সাথে হাত মেলানো বা শুভেচ্ছা জানানো। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আমি বাবর ভাইয়ের কাছে যে স্নেহ মায়া মমতা কারাগারে পেয়েছি, এটাই একজন তৃণমূল কর্মীর জন্য একজন নেতার কাছে প্রাপ্য। ওনাকে ফাঁসিয়ে দিয়ে 17টি বছর ওনার জীবন থেকে কেড়ে নিয়েছেন এবং তারপরে উনি বলেছেন যে আল্লাহর রহমত, উনি কোনো অপরাধ করেননি, উনি কোনো দোষ করেননি। এই জন্য আল্লাহ পাক সঠিক বিচার এবং সঠিক জাজমেন্ট উনি পেয়েছেন। বাবরের গাড়িবহরের সাথে পরিবারের সদস্য ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে দেখা যায়। কারাগার থেকে বেরিয়ে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বাবর আসেন রাজধানীতে। হানিফ ফ্লাইওভার দিয়ে এসে কারওয়ানবাজার ফার্মগেট হয়ে পৌঁছান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে, করেন জিয়ারত। লুৎফুজ্জামান বাবর এখন থেকে 17 বছর আগে যখন কারাগারে যান, টকবগে যুবক ছিলেন, তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 1 ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। 18 ডিসেম্বর আরেকটি বড় মামলা, চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় ফাঁসির আদেশ থেকেও খালাস পান। এর আগে 23 অক্টোবর খালাস পান দুর্নীতি মামলায়। 5 আগস্টের পর মামলা খালাস বা মামলা স্থগিত বা মামলা বাতিলের দিক দিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে এখন বিএনপি। 5 আগস্টের পরই সর্বপ্রথম মুক্তি পান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তালিকা আরও দীর্ঘ লম্বা হচ্ছে এবং সবশেষ মুক্তি পেলেন আলোচিত এবং সমালোচিত নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের গুলিতেই নিহত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এমন তথ্য প্রমাণ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার, তবে সুনির্দিষ্টভাবে কাউকে অভিযুক্ত করেনি। সকালে চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দায়ের করে মুগ্ধের ভাই দাবি করেন, কারা মারণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের চিহ্নিত করার দায়িত্ব ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 42 জনকে অভিযুক্ত করে আরও একটি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে। পানি লাগবে পানি, টিয়ার সেলে জ্বলতে থাকা চোখ মুছতে মুছতে এভাবেই আন্দোলনকারীদের কাছে পানি নিয়ে ছুটে যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এর মাত্র 15 মিনিটের মাথায় 18 জুলাইয়ের তপ্ত দুপুরে বিশ্রাম নেয়ার সময় মুগ্ধের কপাল বিদ্ধ করে বেরিয়ে যায় মরণঘাতী একটি বুলেট। হাসপাতালে নেয়ার পথেই মারা যান মুগ্ধ, যে ঘটনা কাঁদায় পুরো দেশকে। আন্দোলনকারীদের মাঝেই মুগ্ধের এমন গুলিবিদ্ধ হওয়া নিয়ে একটি পক্ষ থেকে প্রশ্ন ওঠে, আসলে কারা চালিয়েছিল এই গুলি? ঘটনার 6 মাস পর মুগ্ধের গুলিবিদ্ধ হওয়ার একটি ভিডিও চিত্রের তথ্য প্রমাণ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে মুগ্ধের পরিবার, যেখানে তারা তুলে ধরেছে পুলিশের গুলি করার স্পষ্ট ফুটেজ। গুলিটা পুলিশের কর্তৃক করা হয়েছে নাকি বাইরের কারোর থেকে করানো হয়েছে, বা স্নাইপার কোনো বুলেট ছিল নাকি? আমরা যে তথ্য প্রমাণ দিয়ে কালেক্ট করেছি সেই তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা বলতেই পারি যে এই গুলিটা পুলিশের বাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কারোর নাম উল্লেখ করা হয়নি। খুনিদের চিহ্নিত করার দায়িত্ব ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার, বলেন মুগ্ধের বড় ভাই। ক্রনোলজিক্যাল অর্ডারে যে তাকে কে লিথাল উইপন বা জীবনঘাতী প্রাণনাশী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে, এভাবে আসলে একজন একজন করে আসা উচিত এবং তার প্রমাণ সহ আসা উচিত, যে কারণে আমরা কোনো নাম বাদে শুধুমাত্র অভিযোগ দায়ের করে গিয়েছে। একই দিন সকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সহ 42 জনকে অভিযুক্ত করে আরেকটি অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2013 সালে লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় এ অভিযোগ দায়ের করেন
তার ছেলে। প্রশাসনিক বাহিনী দিয়ে এরকম একটি হত্যাকাণ্ড করা, ভিন্ন মতকে দমন করার জন্য যে প্রচেষ্টাগুলো বিগত সরকারের হাসিনার সরকার যা করে দিয়ে আসছে, তারই একজন ভিকটিম ছিলেন আমার পিতা ডক্টর ফয়েজ আহমেদ। এদিকে প্রসিকিউশনের একটি আবেদনের শুনানি শেষে জুলাই আগস্টের সকল ঘটনার তথ্য সংগ্রহের জন্য এনটিএমসি এবং বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ডিজিটাল এভিডেন্স অসম্ভব গুরুত্বপূর্ণ বিষয়, সে কারণে ডিজিটাল এভিডেন্স যেগুলো অটোমেটিক্যালি যাতে ডিলিট না হয় এবং এই ব্যাপারে আমাদের ফরেনসিক করার জন্য, তদন্ত করার জন্য আমাদেরকে যাতে ফ্রি অ্যাক্সেসটা দেয়, আইনে আমাদের সেই সুযোগ আছে। তারপরেও আমরা কোর্টের আদেশ নিয়েছি যাতে করে কারোর মধ্যে কোনো ভুল বুঝাবুঝি তৈরি না হয়। আলাদা আরেকটি আবেদনের শুনানি শেষে সব মোবাইল এবং ইন্টারনেট অপারেটরদের তদন্ত কাজে সহায়তার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ফেলানী হত্যার বিচার সহ 5 দফা দাবিতে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো লং মার্চ। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌথ উদ্যোগে মার্চ ফর ফেলানী আয়োজন করে। এতে সার্জিস আলম বলেন, নতুন বাংলাদেশে কোনো নতজানু পররাষ্ট্র নীতি মেনে নেওয়া হবে না। আগামীর বাংলাদেশের নেতা সেই হবে যে জনগণের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের দুঃখ কষ্টের কথা শুনবে। ফেলানী সহ সীমান্তে সকল হত্যাকাণ্ডের বিচার এবং বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধের দাবিতে শুরু হয় লং মার্চ। কুড়িগ্রামের নাখারগঞ্জে ফেলানীর বাড়ির উদ্দেশ্যে লং মার্চটি শুরু হয় জেলা শহরের কলেজ মোড় থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত লং মার্চে অংশ নেয় শত শত ছাত্র জনতা। যোগ দেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে কোনো নতজানু পররাষ্ট্রনীতি মেনে নেওয়া হবে না। সীমান্তের প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে। সীমান্তে কোনো মরণঘাতী অস্ত্র দিয়ে আর গুলি করা যাবে না। যদি এরপরে শুধু কুড়িগ্রাম নয়, বাংলাদেশের সীমান্তের কোনো একটি জায়গায় 1 ফোঁটা রক্ত ঝরে, তাহলে 100 ফোঁটা রক্ত দিয়ে তার মূল্য আমরা নিব। সার্জিস আলমের আশা, আগামীর বাংলাদেশের নেতা হবেন জনবান্ধব, সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে শুনবেন দুঃখ কষ্টের কথা। এমন নেতা আর তৈরি হতে দেওয়া যাবে না ক্ষমতার দম্ভে যার পা মাটিতে পড়ে না। এই নতুন বাংলাদেশে কোনো একজন নেতাকে আমরা আর মাথায় উঠাবো না। নেতাদেরকে মাথায় উঠালে তাদের পা আর মাটিতে পড়ে না। যেই নেতা মানুষের দাঁড়ে দাঁড়ে আসবে, মানুষের কথা শুনবে, মানুষের জবাবদিহি করবে, সেই হবে আগামীর বাংলাদেশের নেতা। কলেজ মোড় থেকে নাখরগঞ্জ রামখান পর্যন্ত যায় পদযাত্রাটি। পথে বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে পথসভার আয়োজনও করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সব চুক্তি ভারতের ওয়েবসাইটে আছে। আমলাতান্ত্রিক অদক্ষতায় বাংলাদেশে সেসব প্রকাশিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা বা কোন স্ট্যাটাসে সেখানে থাকছেন তাও স্পষ্ট নয় বলে জানান তিনি। নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র আরও বলেন, 21শে জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আর জুলাই হত্যাকাণ্ডের প্রয়োজনীয় সব তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তুত আছে। তারা জাতিসংঘের তদন্ত মিশনকে তা পাঠাবে বলেও জানান রফিকুল আলম। বলেন, নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত যোগ দিচ্ছেন। সুষ্ঠু নির্বাচন আদায়ের অনেক লড়াই এখনও সামনে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে পথসভায় কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গিয়ে এখন নানানমুখী ষড়যন্ত্র করছে। জাতীয় ঐক্যবদ্ধ থাকলে আগামীর সব ষড়যন্ত্র ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। এর আগে মাগুরার কর্মী সম্মেলনে আমির বলেন, বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করা জামায়াতের লক্ষ্য। সকলকে পাশে চাই। আমরা আর কালো টাকার মালিকদেরকে বরদাস্ত করব না। আমরা ক্লিন হার্ট সম্পন্ন মানুষ আগামীতে আমাদের দেশের শাসন ক্ষমতায় দেখতে চাই। যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসে, ইনশাআল্লাহ আমরা দেশের মালিক হব না, আমরা কসমকে বলছি আমরা দেশের সেবক হব ইনশাআল্লাহ।
যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান তারা জাতীয় স্বার্থের সাথে বেইমানি করছেন, এমনটাই বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। দুপুরে কুমিল্লার দেবিদ্বারে আলিয়া মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার আলেমদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দীর্ঘ 16 বছর দেশের রাজনৈতিক দলগুলো অত্যাচার সহ্য করেছে, মামলার ভয়ে পালিয়ে বেরিয়েছেন অনেক নেতা। আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদেরকেই হত্যা করেছে বলে মন্তব্য করেন হাসনাত। পরে তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ শীর্ষক কর্মশালায় যোগ দিয়ে শতাধিক শিক্ষার্থীকে বই উপহার দেন হাসনাত আব্দুল্লাহ। বাংলাদেশের যেসব রাজনৈতিক দল রয়েছে, আপনাদের অবদান এই বাংলাদেশে হয় ফেসিবাদ থাকবে, না হয় আমরা থাকব। এই বাংলাদেশে হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব। এই বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করাইতে হয়, সেটা হচ্ছে আমাদের রক্তের উপর দিয়ে সেই পুনর্বাসন করাইতে হবে। অপহরণের পর গলা পর্যন্ত মাটিতে পুঁতে রাখা সেই শিশুটি 7 দিন পর মুক্তি পেয়েছে, তবে দিতে হয়েছে মুক্তিপণ। কক্সবাজারে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। বাঁচার আকুতির জানিয়ে শিশুটির ভিডিও বার্তা আলোচিত হয় বেশ, তবে অপহরণকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। মাথা ছাড়া শরীরের বাকি অংশ মাটিতে পোতা। উদ্ধারের আকুতি জানাচ্ছে শিশুটি, আর তা ভিডিও করে বাবার মোবাইলে পাঠায় অপহরণকারীরা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে 8 জানুয়ারি নিখোঁজ হয় 6 বছরের শিশু আরাকান। 2 দিন পর 7 লাখ টাকা মুক্তিপণ চেয়ে তার বাবার মোবাইলে পাঠানো হয় ভিডিওটি। আর এটা বর্তমান শুরুর মাঝে ছবি ফাটাইয়ে বাঁধিয়ারে ভিসা বাঁধিয়ারে তারপর 3 দিন বাদে তোমাদের দিন টিয়া হন তো দিন তোমার 50,000 টিয়া দিয়ে দিই না টিয়া হতান 7 লাখ চাইলে আবার 3 লাখ খুঁজে আবার 2 লাখ খুঁজে 2 লাখ 10,000 টাকা নিয়ে প্রশাসনকে জানালে দেয়া হয় প্রাণনাশের হুমকি। কয়েক ধাপে অপহরণকারীদের 2,60,000 টাকা দেওয়ার পর মুক্তি পায় শিশুটি। দিলে বেশি খুশি হইয়া তখন ওরা আরে তোর মতো গজি আনলা বেশি শুক্রিয়া জানাই ওনারা আছে ওই অল দুনিয়ার মাঝে আর বাসাল্লাহ দূর শুক্রিয়া করে দিয়ে আনলা ওনারা আছে বেশি শুক্রিয়া জানাই। কক্সবাজারের টেকনাফ উখিয়ায় গত 1 বছরে অপহরণের শিকার হয়েছে 193 জন। দিন দিন আতঙ্কের জনপদে পরিণত হচ্ছে এই অঞ্চল। লোহার রড দিয়ে হাত পা বেঁধে রাখা খুব মর্মান্তিক। এভাবে অপহরণ চক্রের সদস্যরা তারা পাহাড়ে নিয়ে যায়, নির্মমভাবে নির্যাতন করে। অজ্ঞাত কারণে এই পাহাড় কেন্দ্রিক অপহরণটা বন্ধ করা যাচ্ছে না। এইরকম অবস্থা যদি চলতে থাকলে তাহলে অচিরে একটা রুয়ান্ডা অথবা বুরুন্ডি অথবা আফ্রিকার কোনো একটা ওই যে দস্যু কবলিত এলাকা এইরকম অবস্থা পরিণত হবে। অপহত শিশুকে মাটিতে পুঁতে রাখার চাঞ্চল্যকর ঘটনার পরও ধরাছোঁয়ার বাইরে অপহরণকারীরা। তাদের শনাক্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তৎপর আছি এবং আর যারা এই এখনো ধরাছোঁয়ার বাইরে আছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য হোলিস্টিক অ্যাপ্রোচে কাজ করছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির পরিচিতিমূলক সভায় হট্টগোল এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সভা শুরুর পরই ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী পদবঞ্চিতদের পদের দাবি এবং কমিটিতে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের অনেক কর্মী স্থান পেয়েছে এমন অভিযোগ করে সভা বর্জন করে স্লোগান দিতে দিতে বের হয়ে যায়। এরপর তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সভাটি স্থগিত ঘোষণা করা হয়। এবার আন্তর্জাতিক। অবশেষে চূড়ান্ত হলো গাজায় যুদ্ধবিরতি। কাতারের মধ্যস্থতায় বুধবার আসে আনুষ্ঠানিক ঘোষণা। 2 ধাপে 6 সপ্তাহ করে যুদ্ধবিরতি হবে, মোট 84 দিনের। এর মধ্যে এই মুক্তি দেওয়া হবে হামাসের কাছে আটক জিম্মিদের। প্রতিজন ইসরায়েলি জিম্মির বিনিময়ে 30 থেকে 50 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ইসরায়েলের। অভিযান বন্ধ করে গাজার বাফার জোনে অবস্থান নেবে ইসরায়েলি সেনারা। প্রবেশ করতে দেওয়া হবে পর্যাপ্ত ত্রাণ, আর সব ঠিক থাকলে 3য় ধাপে করাবে যুদ্ধবিরতি। গাজার পুনর্গঠনের পদক্ষেপ নেওয়া হবে ওই ধাপে। যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগের চিত্র। উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে মুহূর্ত। শুধু গাজা নয়, একই চিত্র ইসরায়েলেও। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এলো সুখবর।
চূড়ান্ত হয়েছে চুক্তি। আগামী 19 জানুয়ারি রোববার গাজায় কার্যকর হবে যুদ্ধবিরতি। 3 ধাপে বাস্তবায়িত হবে প্রস্তাবিত যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি। প্রথম ধাপে উপত্যকার অভ্যন্তর থেকে সরে যাবে ইসরায়েলি সেনারা, অবস্থান নেবে বাফার জোনে। যুদ্ধ চলাকালে নেতজারিম করিডোরে সেনা মোতায়েন করে উত্তর গাজাকে বিচ্ছিন্ন করে ফেলেছিল ইসরায়েল। চুক্তির খসড়া অনুযায়ী 22 দিনের মধ্যে সেটি ছেড়ে দেওয়ার কথা আইডিএফ এর সেনাদের। উত্তরে নিজ ভিটায় ফিরতে শুরু করবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। তবে চুক্তির প্রথম ধাপে ফিলাডেলফি করিডোর থাকবে ইসরায়েলের নিয়ন্ত্রণেই। নভেম্বরে হওয়া চুক্তির উদ্দেশ্য ছিল দীর্ঘমেয়াদী সমঝোতার দিকে অগ্রসর হওয়া, যা বাস্তবায়িত হলো আজ। চুক্তিতে প্রথম 42 দিনের জন্য একটি স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। পাশাপাশি দ্বিতীয় এবং তৃতীয় ধাপ নিয়ে আলোচনারও সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। চুক্তির বিস্তারিত চূড়ান্ত হলেই তা প্রকাশ করা হবে। যুদ্ধবিরতির শুরুর দিন থেকেই প্রতিদিন উপত্যকায় ঢুকবে খাবার, ওষুধ, গ্যাস ও অন্যান্য মানবিক সহায়তা বহনকারী 600 ট্রাক। অনুমতি দেওয়া হবে অবকাঠামো পুনর্নির্মাণের সরঞ্জাম প্রবেশেরও। কিভাবে বণ্টন হবে এসব ত্রাণ সহায়তা তা এখনো স্পষ্ট নয়। রোববার থেকেই শুরু হবে জিম্মি মুক্তি। প্রথম ধাপে পর্যায়ক্রমে 33 জিম্মিকে মুক্তি দেবে হামাস। এদের মধ্যে আছে শিশু ও নারী সেনা সদস্যরা। প্রত্যেক বেসামরিক জিম্মির বিনিময়ে 30 ও সেনা জিম্মির বিনিময়ে মুক্ত হবে 50 জন করে ফিলিস্তিনি বন্দী। প্রথম ধাপে সব ঠিকঠাক থাকলে দ্বিতীয় ধাপে প্রবেশ করবে যুদ্ধবিরতি। ওই ধাপে বাকি জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে ছাড়া পেতে পারে ইসরায়েলি কারাগারে থাকা 18 বছরের কম বয়সী সব বন্দী। খসড়া অনুযায়ী চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষের আগেই দ্বিতীয় ধাপ নিয়ে হতে হবে সমঝোতা। বিরতির 16তম দিনেই শুরু হবে আলোচনা। দ্বিতীয় ধাপ সফল হলে তৃতীয় ধাপে পদক্ষেপ নেওয়া হবে গাজার পুনর্গঠনে। এই সময় ইসরায়েলকে ফেরত দেওয়া হবে প্রাণ হারানো জিম্মিদের মরদেহ। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। এর সাথে শেষ করছি রাতের বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।